দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আকাশ, আমরা যেটি খবর পেলাম যে নেত্রকোনায় 5টি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একটু বিস্তারিত জানতে চাই, কারা এই আগুন দিল? দর্শক দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রগুলোর অবস্থা খুবই ভয়াবহ হয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা। এদিকে আজ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল ঘটনা ঘটেছে। অনেক ভোট কেন্দ্রে তুলপাড় পরিস্থিতি, আওয়ামী লীগ কর্মীদের পরিকল্পনা বাস্তব হয়েছে। আজকে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এর জরিপে। জরিপটি বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, বিএনপির একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। ভোটের একদিন আগেই আগুন দেওয়া হয়েছে কেন্দ্রে। গভীর রাতে 4টি ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে পুড়ে গেছে বুথ কেন্দ্রে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট। ভোট ডাকাতির প্রশাসনিক কু এবং 5 থেকে 7 দিনের গণনা রহস্য। ঘরে বাইরে একই আলোচনা, ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। নির্বাচন তো শেষ প্রান্তে, একদিন পরেই ভোট। টোটাল গত 2 সপ্তাহ আমরা ভোটের মাঠে কি দেখলাম? নেত্রকোনা সদরের 4টি ভোট কেন্দ্রে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা। আর একদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। দেশের বিভিন্ন স্থানে আজকে অস্থিতিশীল পরিবেশ ঘটেছে। অনেক ভোট কেন্দ্রের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এইটাকে কেন্দ্র করে অনেকে আওয়ামী লীগকে সন্দেহ করে এবং আওয়ামী লীগ কর্মীরা তারা তাদের পরিকল্পনা বাস্তব করে ভোট কেন্দ্রগুলোর মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটিয়ে। দর্শক শ্রোতা, নির্বাচনের দিন কি হবে এইটা নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ এখন ভয়ে আছে। অন্যদিকে ডক্টর ইউনূসেরও কাঁপুনি শুরু হয় এই আওয়ামী লীগ কর্মীদের প্রথম অ্যাকশনগুলো দেখে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আকাশ, আমরা যেটি খবর পেলাম যে নেত্রকোনায় 5টি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একটু বিস্তারিত জানতে চাই, কারা এই আগুন দিল? বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? আতিক, আমরা কিন্তু সকালেই শুনতে পেয়েছিলাম যে নেত্রকোনার নূরপুর সিদরপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র, সেখানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং এই ভোট কেন্দ্রের যেখানে 4টি বুথ রাখা হয়েছে, সেই আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন সেখানে কিন্তু আগুন দেয় গতকাল রাত আনুমানিক 2টা থেকে 2:30 নাগাদ। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তাদের সাথেও কথা বলেছে। তারা বলছেন যে আসলে যখন এখানে আগুন দেওয়া হয় তখন কোনো একটা সময়ে আসলে কারেন্ট ছিল না। আমরা একটু আপনাকে যদি দেখাতে চাই যে আমাদের নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এর জরিপে। জরিপটি বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, বিএনপির একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর ভোটের মাঠে তো একেবারেই নেই। পুরনো পল্টনের একটি হোটেলে সোমবার যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের জরিপের ফলাফল ঘোষণা করছিল, তখন উপস্থিত অনেকের চোখ কপালে ওঠার উপক্রম। এতদিন ধরে রাজনীতির মাঠে যে ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠিত ছিল বিএনপি একাই ধানের শীষের জোয়ারে ভেসে সরকার গঠন করবে, সেই বয়ানে বড়সড় ধাক্কা দিয়েছে এই জরিপ। 0.2% ব্যবধান। রাজনীতির ভাষায় একে ব্যবধান বলা চলে না, বরং বলা চলে সমানে সমানে লড়াই। এই জরিপ যদি মাঠের প্রকৃত চিত্রের প্রতিফলন হয়, তবে আগামী সংসদ নির্বাচনে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বিএনপি শিবিরে এই ফলাফল নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলবে। কারণ এতদিন তারা ধরে নিয়েছিল মাঠ ফাঁকা এবং গোল দেওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু জামায়াত যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকের মতো ভোটের বাক্সে এমন থাবা বসাতে প্রস্তুত, তা হয়তো নীতি নির্ধারকদের অনেকেই আন্দাজ করতে পারেননি। আইআইএলডির এই জরিপটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ খুব একটা নেই, বিশেষ করে যখন এর স্যাম্পল সাইজ বা নমুনার আকার 63,115 জন। দেশের 300টি সংসদীয় আসনে চালানো এই জরিপে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। ভোট পাওয়ার সামগ্রিক হারে বিএনপি সামান্য এগিয়ে থাকলেও নিশ্চিত বিজয় বা কনফার্ম সিটের হিসাবে কিন্তু জামায়াত জোট এগিয়ে। জরিপের ফলাফল বলছে জামায়াত জোট নিশ্চিতভাবে 105টি আসনে জয় পেতে পারে, যেখানে বিএনপি জোটের নিশ্চিত আসন 101টি। অর্থাৎ দোদুল্যমান বা সুইং ভোটারদের বাদ দিয়ে নিজস্ব ভোট ব্যাংক ও জোটের শক্তিতে জামায়াত বিএনপির চেয়ে 4টি আসনে এগিয়ে আছে।
এই পরিসংখ্যানটি বিএনপির জন্য বেশ অস্বস্তিকর। নির্বাচনে ৭৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। মূলত এই ৭৫টি আসনই নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতার মসনদ কার দখলে যাবে। ১৯টি আসনে অন্যান্য প্রার্থীরা জয়ী হতে পারেন বলে জরিপে উঠে এসেছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিএনপিকে যতটা নিশ্চিত মনে করা হচ্ছিল, পথটা তত মসৃণ নয়। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। একই দিনে কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ EASD নামের আরেকটি সংস্থা তাদের জরিপ প্রকাশ করেছে। তাদের ফলাফল আবার সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। EASDর জরিপ অনুযায়ী বিএনপি জোট ২০৮টি আসনে জয়লাভ করতে পারে, যা ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয়ের ইঙ্গিত দেয়। তাদের মতে জামায়াত জোট পাবে মাত্র ৪৬টি আসন। এই জরিপে ৪১,৫০০ জন মানুষের মতামত নেওয়া হয়েছে। EASDর জরিপে দেখা যাচ্ছে ৬৬.৩% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, যেখানে জামায়াতের সমর্থন ১১.৯%। এই দুই জরিপের ফলাফলের আকাশ পাতাল ব্যবধান সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, জরিপের পদ্ধতি, এলাকা এবং সময়কাল ফলাফলে বড় প্রভাব ফেলে। EASDর জরিপে দেখা যাচ্ছে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী, প্রায় ৭১%। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে বিএনপির দুর্গ বেশ শক্ত। অন্যদিকে বরিশাল ও খুলনায় জামায়াতের অবস্থান শক্তিশালী। মাঠের প্রচারণার চিত্রটি যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দুই দলের কৌশলের ভিন্নতা চোখে পড়ে। বিএনপি তাদের প্রচারণায় জনসমাবেশ, শোডাউন এবং বড় জমায়েতের উপরে জোর দিচ্ছে। তাদের লক্ষ্য হলো শক্তির প্রদর্শনী করা এবং জনগণকে বুঝিয়ে দেওয়া যে তারাই ক্ষমতায় আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোটের শরিকরা হাঁটছে ভিন্ন পথে। তারা বড় শোডাউনের চেয়ে ডোর টু ডোর বা দাঁড়ে দাঁড়ে যাওয়ার কৌশলে বেশি বিশ্বাসী। জামায়াতের কর্মীরা নীরবে প্রতিটি ঘরে ঢুকছে, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছে এবং বিগত দিনের বঞ্চনার কথা তুলে ধরছে। IILDর জরিপে জামায়াতের যে উত্থান দেখা যাচ্ছে তা মূলত এই নীরব প্রচারণারই ফসল। নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরাজয়ের ন্যারেটিভ, তাদের মধ্যে পুরোপুরি হতাশা। বিএনপি দিন শেষ হয়ে আসছে, একদম কাছাকাছি। 12 ফেব্রুয়ারির পর দেখবেন যে বিএনপি নেই। বিএনপি প্রধান বিরোধী দল হবে, ইটস ট্রু, বাট দল হিসাবে বিএনপি ভেঙে যাবে। বিএনপি নেতারা অনেকে পরকালমুখী হয়ে জামাত ইসলামীতে যোগ দিবে, অনেকে দুনিয়ামুখী হয়ে এনসিপিতে যোগ দিবে। তারেক জিয়া লন্ডনে চলে যাবেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে সাক্ষাৎ করবেন এক পর্যায়ে যে আসো ভাইয়া, আমরা দুই খালাতো ফুফাতো ভাই মিলে কিছু একটা করতে পারি কিনা। কিন্তু এদেশের তরুণ সমাজ আর এই তারেক জয় এদেরকে গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে, কারণ পুরো পরিস্থিতি এখন বিএনপির প্রতিকূলে। জনমত একদম বিএনপির এগেনস্টে চলে গিয়েছে, কোনোভাবে বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। নির্বাচনের 2 দিন আগের যে চিত্র, প্রচারণার শেষে অবস্থা খারাপ। শেষের দিন বিএনপি একদম ডাব্বা মেরেছে। তারেক জিয়া গ্যাসের কূপ খনন করে আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেন। আপনি চিন্তা করেন এদের মাথায় কি আছে। মির্জা ফখরুল ফতোয়া দেন, এর মানে যেটা তাদের কাজ না, এই উদ্ভট কথাগুলো বলছেন। মির্জা ফখরুলের কাজকে ফতোয়া দেয়া, তিনি ফতোয়া দিয়েছেন জামাতে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা এক সময় এই অনলাইনেও দিনী বিষয় আলোচনা করতাম, শিরক বিদআত থেকে শুরু করে নানান বিষয় আলোচনা করতাম। আমাদের পুরাতন দর্শক আপনারা যারা আছেন আপনারা জানেন, সেখানে ঈমান ভঙ্গের কারণ কি আলোচনা করতাম। ডক্টর আবু বকর জাকারিয়া মাঝে মাঝে আলোচনা করতো, ওটাকে আমরা রিফিউট করতাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কিতাব রয়েছে এই বিষয়ে, মোল্লা আলী কারির কিতাব রয়েছে, কে কি বলছে, আহমদ ইবনে হাম্বল কি বলছেন, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম, আপনাদেরকে শোনাতাম। ফেসিবাদী আমলে যখন রাজনীতির কথা তেমন একটা বলা যেত না, তখন এগুলো বলতাম। এবং এর মধ্যে অনেক, বা এটা অতি জরুরি, এটাই ডক্টর আবু বকর জাকারিয়া, মতিউর রহমান মাদানী বা এই টাইপের, ডক্টর মনজুর ইলাহি, এই টাইপের লোকজনের কাজ। আর এই ফতোয়া দিচ্ছে এখন মির্জা ফখরুল, যার দাড়িতে লাগিয়েছে এমন তেল জীবনে আর দাড়ি উঠবে না, মারা গেলে সুরঞ্জিত সেনগুপ্তের মতোই দেখাবে, পার্থক্য করা যাবে না। এই হচ্ছে বিএনপির অবস্থা, সব এলোমেলো। নির্বাচনের 2 দিন আগেও বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার হচ্ছে, কেউ অস্ত্র সহ, কেউ মাদক সহ, কেউ দর্শন করতে যে গ্রেপ্তার হচ্ছে। আবার নির্বাচনের 2 দিন আগে আমরা দেখলাম যে অনলাইনে বিভিন্ন ম্যাটেরিয়াল ছড়িয়ে পড়েছে, যাতে শেষ মুহূর্তে আনডিসাইডেড ভোটার যারা, তাদের ডিসিশনকে প্রভাবিত করবে। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে, কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে।
বাংলাদেশে গত 18 মাসে মানে 2024-এর জুলাই আগস্টের পর থেকে কেন এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আরো নিশ্চিত করতে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশের সেনাবাহিনী আরো কার্যকর ভূমিকা রাখে নাই, সক্রিয় ভূমিকা রাখে নাই, এ নিয়ে যখন সিভিলিয়ানদের মধ্যে মানে আমাদের মতো অসামরিক বেসামরিক মানুষজনের মধ্যে নানা জল্পনা আছে, রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতার মুখে কেনই বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই, এমন সব আলোচনা জল্পনা প্রত্যাশার মধ্যে সেনাবাহিনী বিষয়টাকে কেমন করে দেখেন, সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন তা বুঝতে সম্ভবত একটা বড় ধরনের সূত্র পাওয়া গেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য উইককে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের দেওয়া একটা সাক্ষাৎকারের মাধ্যমে। ফজলে এলাহি আকবর শুধুমাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেই মানে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেই একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি তাই নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা ওয়াকারুজ্জামান 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আয়োজন করতে এবং কিভাবে সেনাবাহিনী আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু তৈরি হবে সে বিষয়ে আলোচনা করতে সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ডেকে নিয়ে এসেছিলেন তার সেনা ভবনে। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তিনি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং 4 আগস্ট দিবাগত রাতে 5ই আগস্ট হয়ে গেছে তখন ক্যালেন্ডারে, এমন একটা সময়ে সেনাপ্রধান তাকে এই অনুরোধ করেন যে তিনি যাতে সকাল সকাল সেনাপ্রধানের বাসভবনে পৌঁছে যান এবং তারপর তার আয়োজনে দুপুর 1টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠকে বসেন যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনাটা শুরু হয়। এখন এই ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন যে বাংলাদেশে তিনি বরাবর রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলে এসেছেন যে মিছিল মিটিং করে কিচ্ছু হয় না, যখন বাংলাদেশে সেনাবাহিনী বলে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা আর এই সরকারের সাথে নাই, তখনই বাংলাদেশে শুধুমাত্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়। এবং তিনি মনে করিয়েছেন যে একদিকে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের গড়ে দেওয়া, ঠিক তেমনি ভাবেই হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই কারণেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তখন এই অবস্থান নিয়েছিল যে যথেষ্ট হয়েছে, আর শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা মানবেন না কিংবা শেখ হাসিনা সরকারের সাথে আর তারা নাই। কাজেই এই সরকার যে এখন চলছে সেটা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই সরকার। আজকে অন্য একটা আলোচনা করি। নির্বাচন তো শেষ প্রান্তে, একদিন পরেই ভোট। টোটাল গত 2 সপ্তাহ আমরা ভোটের মাঠে কি দেখলাম? 2 প্রধান নায়ক যারা নেতৃত্ব দিচ্ছেন 2টি বড় রাজনৈতিক দলের, একদিকে ডাক্তার শফিকুর রহমান আর একদিকে তারেক রহমান। তো আমি শফিকুর রহমানের নিয়ে আলোচনা করব না, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি সমালোচনা করছি। তার ইতিবাচক দিক আছে সেগুলো বলেছি, আমি তারেক রহমানের একটা বিশেষ দিকের কথা বলি। কালকে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে বলছিলাম যে আমি নিজেও প্রতিদিন 10টা-12টা কন্টেন্ট বানাই, শরীর ভালো থাকলে হয়তো 15টা 20টা করি। এখন শরীর বেশি ভালো না, ফলে খুব বেশি করতে পারি না। তো আমি দেখেন আপনাদের সামনে যখন কথা বলছি কিভাবে কথা বলি, বসে বসে কথা বলি। যখন টেলিভিশনে কাজ করতাম তখন বলতে গেলে টক শো করতাম বসে বসে। কেবলমাত্র যখন আমি রিপোর্টার ছিলাম তখন আমি মাঝে মধ্যে পিটিসি যখন কথা বলতাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তখন হয় দাঁড়াতাম অথবা একটু মুভ করতাম। কিন্তু যখনই আমি হেঁটে হেঁটে কথা বলার চেষ্টা করতাম তখনই আমি ঠিক পারতাম না, বেঁধে যেত। আমি খেয়াল করছি তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অন্যরকম একটা ধারার সূচনা করলেন। শুধু হেঁটে হেঁটে কথা বলা না, সেই সাথে খেয়াল করেন তিনি যে একটা দৃষ্টান্ত রাখলেন, অনেকটা আমি বলবো যে পশ্চিমা বিশ্বের নেতাদের মতন, বারাক ওবামা, তারপরে ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, তাদের কথা মনে পড়ে। কানাডারও নেতাদের, অন্যান্য নেতাদের, যে তারা যে স্টেজের চারিদিকে পাবলিক থাকে তারা একটু হেঁটে হেঁটে কথা বলেন, ঘুরে ঘুরে কথা বলেন এবং সেখানে তারা পলিসি ডিবেট করে যে কি কি করতে চান। তারেক রহমান এই যে বক্তব্য দিচ্ছেন অনবরত, আমি দেখলাম যে কোথাও উনি বেঁধে যাননি, ওনাকে এক কথা 2বার বলতে হয়নি। তো এটা অবাক লাগলো যে এটা উনি তো প্র্যাকটিস করেননি বাংলাদেশে, শিখলেন কোথা থেকে? এই রহস্যের আমি কোনো হদিশ পাচ্ছি না সত্যি কথা বলতে। কারণ এরকম কথা না, আপনি দাঁড়ায় থেকে কথা বলা আর হাঁটতে কথা বলা, অনবরত কথা বলা, একটার পর একটা কথা বলা, এটা খুবই যাদের মানে মুনশিয়ানা আছে এবং কথার উপরে যার দখল আছে সেই পারে।
তারেক রহমান এটা একটা বিষয়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পারি যে নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে যে অনেক ঘটনা, অন্যদিকে জামাত বিএনপির মুখোমুখি অবস্থা বা দেশের নির্বাচনের নিয়ে একটা জরিপও যে হয় এটা নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।